আচ্ছা, ডিফেক্টে যেটা পড়ানো হয়ে গেছিল সেটা হচ্ছে স্টোইচিওমেট্রিক পয়েন্ট ডিফেক্টটা পড়িয়ে দিয়েছি, আর যে দুটো বাকি ছিল সেই দুটো আজকে পড়িয়ে দেবো। বাকি কোন দুটো ছিল? সেটা হচ্ছে নন স্টোইচিওমেট্রিক পয়েন্ট ডিফেক্টটা বাকি ছিল। বই থাকলে একটু বইটা হাতের কাছে রাখবে। নন স্টোইচিওমেট্রিক পয়েন্ট ডিফেক্ট। এই ডিফেক্টটা পয়েন্ট ডিফেক্ট লিখছি না, নন স্টোইচিওমেট্রিক পয়েন্ট ডিফেক্ট। আর কি ছিল? ইমপিউরিটি ডিফেক্ট যেটা ছিল সেটা অশুদ্ধিজনিত। এই দুটো বাকি ছিল। ইমপিউরিটি ডিফেক্ট যাকে বলছি। আচ্ছা, আগে এটা আলোচনা করি, নন স্টোইচিওমেট্রিক পয়েন্ট ডিফেক্ট। স্টোইচিওমেট্রিক পয়েন্ট ডিফেক্টের ডেফিনেশনটা মনে আছে তো? কাকে বলা হয় স্টোইচিওমেট্রিক পয়েন্ট ডিফেক্ট? কে বলবে আমাকে, একটু বলো দেখি। স্টোইচিওমেট্রিক পয়েন্ট ডিফেক্ট হ্যাঁ, ভেরি গুড শিরিন। যে যদি পয়েন্ট ডিফেক্টের ফলে রাসায়নিক সংখ্যানুপাতের বিচ্যুতি ঘটে না, বা রাসায়নিক সংখ্যা অনুপাতের কোনো পরিবর্তন ঘটে না, রেশিও অফ অ্যাটম বা কম্পোজিশন অফ অ্যাটম, যেখানে রেশিও অফ অ্যাটমগুলো, কম্পোজিশন অফ কম্পাউন্ড, রেশিও অফ অ্যাটমগুলো ঠিক ছিল, এক্ষেত্রে কিন্তু তোমার কি হবে, যে অনুপাতে পরমাণুগুলো, অণুগুলো বা আয়নগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়, তাদের অনুপাত কিন্তু পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে বিন্দু গঠিত ত্রুটিতে কেলাস গঠনকারী ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যার অনুপাত আগের থেকে ভিন্ন হয়ে যায়, আগের থেকে আলাদা হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেন ফেরাস অক্সাইডের একটা কেলাস ছিল, এটা আগেও বলেছিলাম নন স্টোইচিওমেট্রিক যখন আমি ক্লাসিফিকেশনটা বলছিলাম। এফইও এই ফেরাস অক্সাইডের কেলাস ছিল। এই নন স্টোইচিওমেট্রিক ডিফেক্টের ফলে কি হয়েছে, আয়রনের সংখ্যা কমে গেছে, ফলে অনুপাতটাও চেঞ্জ হয়ে গেছে, দিয়ে যে যৌগটা তৈরি হয়েছে তার সংকেত হচ্ছে 0.880। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়রনের পরিমাণ বা আয়রনের সংখ্যা কমে যাওয়ায় অনুপাতটা এদের যা ছিল, আগে যা ছিল সেখান থেকে পরিবর্তিত হয়েছে। তাহলে এটা একটা নন স্টোইচিওমেট্রিক ডিফেক্টের এক্সাম্পল। এছাড়া আরো আছে, আয়রনের অক্সাইড আছে, আয়রনের সালফাইড আছে, কপারের সালফাইড আছে, একটু বইয়ে দেখে নাও, দেখবে বইতে দেওয়া আছে। এবার এই যে নন স্টোইচিওমেট্রিক ডিফেক্টটা দেখা যায় দুটো কারণে দেখা যায়, সেই কারণ দুটো আমি লিখছি এখানে ছোট করে। দুটো কারণ, এটা কিন্তু ক্লাসিফিকেশন বলা হবে না যে নন স্টোইচিওমেট্রিক আবার শ্রেণী বিভাগ নয়। দুটো কারণে নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট দেখা যায়, বা দুটো টাইপের নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট হতে পারে। একটা হতে পারে যদি ধাতব আধিক্য ঘটে, যেটাকে বলা হয় ধাতব আধিক্যজনিত ত্রুটি, মেটাল এক্সেস বলা হয় এটাকে, মেটাল এক্সেস ডিফেক্ট। অর্থাৎ এই ত্রুটিতে, এই টাইপের ত্রুটিতে দেখা যাবে যে মেটালের পরিমাণ বেড়ে গেছে, কার তুলনায়? নন মেটাল বা অ্যানায়নের তুলনায় ক্যাটায়নের সংখ্যা এখানে বেড়ে গেছে, আধিক্য হয়েছে, মেটাল এক্সেস। আর একটা কি হতে পারে? মেটাল ডেফিসিয়েন্সি ত্রুটি হতে পারে, ধাতব ঘাটতি জনিত। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট বলা হয় এটাকে।
মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, এই দুটো। আচ্ছা, প্রথমে বলি ধাতব আধিক্যজনিত ত্রুটি ব্যাপারটা কি। আচ্ছা, এই যে ধাতব আধিক্যজনিত ত্রুটিও দুই ভাবে হতে পারে, দুই ভাবে। এক নাম্বার আমি যেটা বলছি, কি করে ধাতব আধিক্য হতে পারে একটা কেলাসে, কখন ধাতুর সংখ্যা বা মেটালের সংখ্যা বেড়ে যেতে পারে, বলো দেখি কি করে বেড়ে যেতে পারে। ক্যাটায়ন যদি এক্সট্রা কেলাসের মধ্যে প্রবেশ করে যায়, বা বলতে পারি অ্যানায়নের শূন্যতার কারণে হতে পারে। তাহলে এক নম্বর পয়েন্টটা বই অনুযায়ী আমি লিখছি, অ্যানায়নের শূন্যতা যদি হয়ে যায়। তাহলে অ্যানায়নের শূন্যতা যদি হয়, তাহলে তার ফলে হতে পারে মেটাল এক্সেস ডিফেক্ট। আর একটা কি হতে পারে, যদি ক্যাটায়ন ইন্টারস্টিসিয়াল সাইডে চলে আসে, আন্তঃস্থানিক বা অন্তঃস্থানিক বললে ভালো হয়, অন্তঃস্থানিক ক্যাটায়নের উপস্থিতি। এই দুই ভাবে হতে পারে। আচ্ছা, প্রথমটা হচ্ছে অ্যানায়নের শূন্যতা জনিত কিভাবে মেটাল এক্সেস ডিফেক্ট হয় সেটা আলোচনা করছি। এখানে একটা কেলাস আছে, এমএক্স টাইপের একটা কেলাস, যেখানে এম হচ্ছে ক্যাটায়ন আর এক্স হচ্ছে অ্যানায়ন। তাহলে এরকম একটা কেলাস আছে, বইতে তুমি ছবিটা দেখে নিতে পারবে। কোনো কারণে এখানে যে এক্সটা ছিল, সেই এক্স অ্যানায়নটা বেরিয়ে চলে গেছে। আমি আগে বলেছি যে অনেক রকম ভাবে অনেক কারণে বেরিয়ে যেতে পারে। এইভাবে কেলাস ছিল, আগের কেলাসটা আমি আঁকিনি, ডিফেক্ট যুক্ত কেলাসটা এঁকে দিলাম। তাহলে এরকম ভেবে নাও আছে, যদি কোনো কারণে এখান থেকে অ্যানায়ন বেরিয়ে চলে যায়, তাহলে অটোমেটিকলি কি হবে, একটা ক্যাটায়ন এক্সেস বা ক্যাটায়ন এক্সেস হয়ে যাবে, ধাতব আধিক্য হয়ে যাবে। আচ্ছা, আমি বলেছিলাম যে প্রত্যেক ক্ষেত্রে আমরা যে ত্রুটিগুলো পড়বো, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকবে, তড়িৎ প্রশম থাকবে কেলাসটা। তাই যখন ওই অ্যানায়নটা চলে যাবে, সেই জায়গায় একটা নেগেটিভ চার্জ কমে যাচ্ছে, তো সেই জায়গায় একটা ইলেকট্রন এসে প্রবেশ করবে। এই যে একটা সেন্টার বা একটা কেন্দ্র সৃষ্টি হলো, ফাঁকা কেন্দ্রের সৃষ্টি হলো, সেই ফাঁকা কেন্দ্রতে কি হলো, একটা ইলেকট্রন প্রবেশ করে গেল। এই যে সেন্টারটা বা যে বিন্দুটা বা যে কেন্দ্রটা সৃষ্টি হলো, তাকে বলা হয় এফ সেন্টার। এটা পরীক্ষায় কোশ্চেন দেয় কিন্তু, এফ সেন্টার কি, এটাকে বলা হয় এফ সেন্টার বা এফ কেন্দ্র। এফ সেন্টার, এই এফ কথাটা এসছে একটা ওয়ার্ড ফার্ব থেকে, FARBE, বা পুরো ওয়ার্ডটা হচ্ছে ফার্বোজেন্ট্রাম বা ফার্ব জেন্ট্রাম বলে একটা কথা আছে, গুগল সার্চ করবে তাহলে পেয়ে যাবে ফার্ব জেন্ট্রাম, যার অর্থ হচ্ছে কালার সাইট বা বর্ণবিন্দু। ফার্ব কথাটা এসছে কালার থেকে, আর সেন্টার মানে আমরা জানি কেন্দ্র, তাহলে এটাকে অনেক সময় বর্ণবিন্দুও বলা হয়, বা কালার সাইড বা কালার সেন্টার এটাও বলা হয়। পরীক্ষায় যদি কোশ্চেন করা হয় যে এফ সেন্টার কি, তাহলে তুমি অ্যান্সারটা অবশ্যই কোশ্চেনটা লিখে রাখবে যে এফ সেন্টার কি বা এফ কেন্দ্র কি, বর্ণবিন্দু কি। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় প্রায় দেয় শর্ট কোশ্চেন 1 নম্বরে। অর্থাৎ যে সকল ক্লাসে নন স্টোইচিওমেট্রিক ত্রুটি ধাতব আধিক্যজনিত কারণে বা ধাতব আধিক্যজনিত ত্রুটি দেখা যায়, সেখানে অ্যানায়ন ল্যাটিস বিন্দু থেকে বেরিয়ে গেলে সেখানে একটা শূন্যতার সৃষ্টি হয়, আর সেই শূন্যটাকে ইলেকট্রন দ্বারা বা একটি ইলেকট্রন সেই বিন্দুতে থাকে, এই সেন্টারটাকে বা এই বিন্দুটাকে বলা হয় এফ সেন্টার বা বর্ণবিন্দু। এরকম ব্যাপারটা, বা তুমি সংজ্ঞাটা বই থেকে খুব ভালো পেয়ে যাবে। এটা মেন পয়েন্ট, যেটা হচ্ছে অ্যানায়নের শূন্যতার জনিত মেটাল এক্সেস ডিফেক্ট। এই কথাটা যেন তোমাদের খাতায় লেখা থাকে, অ্যানায়নের শূন্যতার জনিত মেটাল এক্সেস ডিফেক্ট নন স্টোইচিওমেট্রিক একটা ডিফেক্ট।
আচ্ছা, একে বর্ণবিন্দু বলা হচ্ছে কেন একটু পরেই বলছি আমি। একে বর্ণবিন্দু বলা হয় কেন, কালার সেন্টার বলা হয় কেন, এর একটা এক্সাম্পল দেওয়া আছে। NaCl যে কেলাস আছে, সেই NaCl কেলাসে অ্যানায়ন ক্লোরাইড যদি বেরিয়ে চলে যায়, সেই ক্লোরাইড বেরিয়ে যাওয়ার ফলে সেইখানে একটা শূন্যতার সৃষ্টি হবে, আর সেই শূন্যতা ইলেকট্রিক্যালি নিউট্রাল করার জন্য ইলেকট্রন দ্বারা ফিল আপ হবে। সেই বিন্দুটাকে আমি বলবো বর্ণবিন্দু বা এফ সেন্টার। NaCl এর ক্ষেত্রে আমরা সবাই জানি যে NaCl কালারলেস, কোনো কালার নয়, NaCl কেলাসে কিন্তু বর্ণহীন। কিন্তু তুমি যদি NaCl কেলাসকে সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করো, তাহলে কিন্তু কালার দেখতে পারবে। যারা শিখা পরীক্ষা করেছো প্র্যাকটিক্যালি ফ্লেম টেস্ট, তারা জানো ভালো করেই যে NaCl লবণের যদি ফ্লেম টেস্ট করা হয় তাহলে সেটা কি কালার দেয়। যদি করে থাকো তাহলে জানবে, নাহলে বই দেখে বলবে তুমি নিশ্চয়ই। সেটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার, স্বর্ণাভ হলুদ। বা বইতে দেখবে হলুদ রং দেওয়া আছে, হলুদ রং পাওয়া যায় যদি তুমি এই সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে NaCl কে উত্তপ্ত করো বা NaCl এর তুমি শিখা পরীক্ষা করো। তাহলে পরীক্ষাটা কোশ্চেন দেয়, এই টাইপের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন হচ্ছে টাইপ বলছি কারণ তিন রকমের হতে পারে। একটা হচ্ছে সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে গোল্ডেন ইয়েলো কালার দেখা যায়। পটাশিয়াম ক্লোরাইডকে যদি পটাশিয়াম বাষ্পের উপস্থিতিতে তুমি যদি উত্তপ্ত করো তাহলে ভায়োলেট কালার পাওয়া যায়। আর লিথিয়াম ক্লোরাইড এই কেলাসকে যদি তুমি লিথিয়াম বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করো তাহলে পিঙ্ক কালার বা গোলাপি কালার পাওয়া যায়। এই তিনটের মধ্যে যে কোনো একটা কোশ্চেন দিতে পারে। সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম বাষ্পের উপস্থিতিতে পটাশিয়াম ক্লোরাইড বা লিথিয়াম বাষ্পের উপস্থিতিতে লিথিয়াম ক্লোরাইড। এটা ইংলিশ মিডিয়ামের কোশ্চেনটা দেয় লিথিয়ামটা, তবে দিতে পারে, তোমাদের না দেওয়ার কিছুই নেই। তিনটেই কিন্তু তুমি করে নেবে। কিভাবে অ্যান্সারটা লিখবো দেখে না। আর একে এফ সেন্টারটাকে কালার সেন্টার বলা হয় কেন সেটা এখানে আমি কভার হয়ে যাবে, এই অ্যান্সারটা যখন বলবো হয়ে যাবে। যখন সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করা হবে না, এইটা একটা সোডিয়াম ক্লোরাইডের কেলাস যেখানে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আছে। এখন সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে যখন একে উত্তপ্ত করবে তখন সোডিয়াম বাষ্প মানে সোডিয়ামটা এই কেলাসের ওপরে এসে জমা হবে বা ওপরে সোডিয়াম ভেপারটা থাকবে। এটা যদি একটা কেলাস হয় তাহলে ওপরে সোডিয়াম ভেপারটা আছে। এখন ক্লোরাইড হচ্ছে কিন্তু উদ্বায়ী, ভোলাটাইল একটা পরমাণু বা অণু বলতে পারি, উদ্বায়ী। তাহলে ক্লোরিন ক্লোরাইড হিসাবে বেরিয়ে যাবে এই সেন্টার থেকে বা এই ল্যাটিস পয়েন্ট থেকে, আর সেখানে সোডিয়াম যে বাষ্পটা আছে তার সাথে যুক্ত হয়ে যাবে, যে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। অর্থাৎ ক্লোরাইড Cl মাইনাস সোডিয়াম বাষ্পের কাছাকাছি আসবে, আর সোডিয়ামটা তখন কি হবে, সোডিয়াম প্লাসে পরিণত হবে। আর একটা ইলেকট্রন দেখো সে রিমুভ করবে, সেই ইলেকট্রনটা রিমুভ করবে, আর বলতে পারি ওই ইলেকট্রনটাই এই সেন্টারে এসে প্রবেশ করে বা অন্য কোথা থেকে ইলেকট্রন এসে প্রবেশ করে, এটাও বলতে পারি। তবে সাধারণত এই সোডিয়াম থেকে সোডিয়াম প্লাসে যখন পরিণত হয়ে যায় সে, তখন একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, আর ক্লোরাইডের Cl মাইনাসের সাথে যুক্ত NaCl হয়ে বেরিয়ে যাচ্ছে, আর ওই ইলেকট্রনটা এই জায়গায় এসে জমা হচ্ছে এফ সেন্টারে। এবার কি, এবার যে কোনো যৌগের আমি যখন বর্ণের রিজন, কালারের রিজন বলি, তখন একটা কথা অবশ্যই বলতে হবে তোমাকে, সেটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন ট্রানজিশন, বা আরেকটা কথা আছে, এটা আমি পরে আলোচনা করবো, ইলেকট্রন ইলেকট্রন ট্রানজিশন বা ইলেকট্রনের স্থানান্তর। ইলেকট্রন ট্রানজিশন, ইলেকট্রন ইলেকট্রন ট্রানজিশনটা পরে আলোচনা করবো, এটা এই চ্যাপ্টারের নেই। এখন ইলেকট্রন ট্রানজিশন কথাটা বলি। তাহলে ইলেকট্রনের স্থানান্তরের জন্য বর্ণ দেখতে পাই, এই পয়েন্টটা অবশ্যই যেন তোমাদের মাথায় থাকে। কি হয়, যখনই তুমি তাপ দাও সেই তাপটা এই ইলেকট্রনটা শোষণ করে, যে সে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে চলে যায়। গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাওয়ার জন্য নিশ্চয়ই একটা নির্দিষ্ট পরিমাণে শক্তি শোষণ করে।
সেই শক্তিটা এই উত্তাপ থেকে পাচ্ছে, সেই শক্তিটা শোষণ করে সে এক্সাইটেড স্টেটে চলে যায় ইলেকট্রনটা। এবার যখন সে ফিরে আসে গ্রাউন্ড স্টেটে, তাহলে নির্দিষ্ট বর্ণের বা নির্দিষ্ট কম্পাঙ্কে তরঙ্গ দৈর্ঘ্যের একটা রশ্মি বিকিরণ করে। আর সেটা যদি ভিজিবল রিজিয়নের মধ্যে হয়, দৃশ্যমান আলোক রশ্মি রিজিয়নে হয়, তাহলে তুমি বর্ণ দেখতে পারবে। তাহলে নির্দিষ্ট শক্তি বা কম্পাঙ্কের একটা আলো সে শোষণ করে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যায়, আর এক্সাইটেড স্টেট থেকে যখন ফিরে আসে তখন কি হয়, বা এক্সাইটেড স্টেট থেকে ফিরে আসার সময় একটা রশ্মি বিকিরণ করে, যেটা দৃশ্যমান আলোক রশ্মি রিজিয়নে থাকে বলে আমরা বর্ণ দেখতে পারি। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখতে পারি গোল্ডেন ইয়েলো, পটাশিয়ামের ক্ষেত্রে ভায়োলেট, লিথিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে পিঙ্ক দেখতে পাই। তাহলে কেন একে বর্ণবিন্দু বলা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে যে এই ইলেকট্রনের কারণেই কিন্তু তুমি বর্ণটা দেখতে পাচ্ছ, কালারটা দেখতে পাচ্ছ ইলেকট্রনের স্থানান্তরের জন্য। তাহলে মেটাল এক্সেস ডিফেক্টটা বুঝতে পারলাম, এফ সেন্টারটা বুঝতে পারলাম, আর এই কোশ্চেনগুলো আলোচনা করে দিলাম আমি। আচ্ছা, এই ত্রুটিটা কোথায় দেখা যায়? যেখানে স্কটকি ত্রুটি দেখা যায়, বলে দিই তারপর কথা বলো। যেখানে স্কটকি ত্রুটি দেখা যায়, সেই স্কটকি ত্রুটিযুক্ত কেলাসে কিন্তু এই ত্রুটিটা দেখা যায়। তো আমরা যদি এক্সাম্পল জিজ্ঞাসা করে যে একটি মেটাল এক্সেস দেখা যায় এরকম একটি কেলাসে, উদাহরণ দাও NaCl, KCl, CSCl, KBr, এই যে কোনো একটা দিতে পারো। তাহলে স্কটকি ত্রুটি যে সকল কেলাসে দেখা যায় সেই সকল কেলাসে মাঝে মাঝে মেটাল এক্সেস নন স্টোইচিওমেট্রিক পয়েন্ট ডিফেক্টও দেখা যায়। আচ্ছা, এবার যেটা বলছি, এই অন্তঃস্থানিক ক্যাটায়নের উপস্থিতির জন্য এই জায়গাটা বলছি, সেকেন্ড রিজনটা বলছি। দুই ভাবে হতে পারে, তো দ্বিতীয় ভাবেটা বলছি কিভাবে হয়। মেটাল এক্সেস ডিফেক্টই বলছি, কিন্তু না একটা ক্লাস আছে, এটা একটু ভালো করে শুনবে, একটু জটিল আছে। না এরকম আর একটা ছবি দেবে, বইতে দেওয়া আছে, মেটাল M+ আছে আর X- আছে। এখন কোনো কারণে যদি এই একটা কেলাস, না কেলাসের এটা একটা অংশ আছে আর এখানেও কেলাসটা তো অনেক বড়, তাহলে না এইখানে কেলাসে কিছু ঘটনা ঘটছে, সেই ইফেক্টটা কিন্তু এই কেলাসের এই পার্টটাতেও পড়বে। পাশাপাশি যে কেলাসগুলো আছে, মানে কেলাসটা বড় কেলাস, তো তাহলে এই পোর্শনে যদি কোনো কিছু ঘটনা ঘটে তাহলে কেলাসের এই পোর্শনে কিছু না কিছু তার ইফেক্ট পড়বে। তাহলে ভেবে নাও এইখানে একটা কেলাসের অংশে M+ আর X- যেমন ছিল সেরকমই আছে। এরকম আছে। এখন এই কেলাসের এই পোর্শন থেকে কিছু অ্যানায়ন বেরিয়ে গেছে, যেমন এক্সাম্পল দেওয়া আছে জিঙ্ক অক্সাইডের কেলাস। তাহলে যেই জিঙ্ক অক্সাইডের কেলাসকে তুমি যদি উত্তপ্ত করো তাহলে সেখান থেকে সলিড জিঙ্ক অক্সাইড, সেখান থেকে অক্সিজেন বেরিয়ে চলে যায়, আর Zn2+ এক্সেস হয়ে যায়। অক্সিজেন যদি বেরিয়ে চলে যায়, Zn2+ এক্সেস হয়ে যায়। সেই Zn2+ ভেবে নাও ওই কেলাসের পাশের পোর্শনে প্রবেশ করে গেছে কোনোভাবে, ইন্টারস্টিসিয়াল সাইডে প্রবেশ করে গেছে। তাহলে যদি কেলাসের একটা অংশে পাশের কেলাস থেকে বা পাশের পোর্শন থেকে যদি কোনো মেটাল ইন্টারস্টিসিয়াল সাইটে প্রবেশ করে যায়, আচ্ছা এইটা কেন ঘটেছে? এই পাশের কেলাসের পোর্শনে অ্যানায়ন বেরিয়ে গেছে বলে। তাহলে বইতে দেখবে দেওয়া থাকে যে বইতে দেওয়া আছে যে কোনো কারণে যদি অ্যানায়ন বেরিয়ে যায় তাহলে সেই অ্যানায়নটা বেরিয়ে যাওয়ার ফলে এখানে মেটাল এক্সেস হয়, সেই মেটালটা যদি ইন্টারস্টিসিয়াল সাইটে প্রবেশ করে যায়, ওই কেলাসের অন্য পোর্শনে ইন্টারস্টিসিয়াল সাইটে প্রবেশ করে যায়, বা এইটা আলাদা কেলাস এইখানে প্রবেশ করে গেছে কোনোভাবে, তাহলে ইন্টারস্টিসিয়াল সাইটে যদি ক্যাটায়ন প্রবেশ করে যায় তাহলে নিশ্চয়ই এই কেলাসের নন স্টোইচিওমেট্রিক ত্রুটির সৃষ্টি হবে, নন স্টোইচিওমেট্রিক ডিফেক্টের সৃষ্টি হবে, আর এটা মেটাল এক্সেস ডিফেক্ট অবশ্যই। কিন্তু এইখানে দেখো ইলেকট্রিক্যালি পজিটিভ হয়ে গেছে, এইটা চার্জটা পজিটিভ হয়ে গেছে,
সেটাকে প্রশমিত করার জন্য ইলেকট্রন ইন্টারস্টিসিয়াল সাইডে চলে আসবে, তাই না? এখানে ইলেকট্রন ইন্টারস্টিসিয়াল সাইডে, যদি একটা প্লাস হয় তাহলে একটা ইলেকট্রন, দুটো প্লাস হয় তাহলে দুটো ইলেকট্রন ইন্টারস্টিসিয়াল সাইডে প্রবেশ করবে। এই ধরনের ত্রুটিকে বলা হয় মেটাল এক্সচেঞ্জ ডিফেক্ট। আর সেটা কেন হচ্ছে? ইন্টারস্টিসিয়াল সাইটে ক্যাটায়নের উপস্থিতির জন্য হচ্ছে। যেমন জিঙ্ক অক্সাইডের কেলাসকে তুমি যদি উত্তপ্ত করো তাহলে Zn2+ আর হাফ O2 গ্যাস আর দুটো ইলেকট্রন 2 ইলেকট্রন সৃষ্টি হয়। এই যে অক্সিজেন বেরিয়ে যাওয়ার ফলে, গ্যাসীয় অবস্থায় বেরিয়ে যাওয়ার ফলে Zn2+ এক্সেস হয়ে গেছে। সেই Zn2+টা যদি ইন্টারস্টিসিয়াল সাইডে প্রবেশ করে দেয়, কেলাসের ইন্টারস্টিসিয়াল সাইডে প্রবেশ করে, তাহলে এই ধরনের ত্রুটি দেখা যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ঘটবে, কোশ্চেনও দেয় যে তুমি যখন জিঙ্ক অক্সাইডের কেলাসকে উত্তপ্ত করো তখন সেটা হলুদ বর্ণ হয়ে যায়। এমনিতে জিঙ্কের কালার হচ্ছে হোয়াইট, যদি জিঙ্ককে হিট করো তাহলে সেটা হবে যে ইয়েলো কালার হয়ে যাবে, হলুদ বর্ণ হয়ে যাবে। আবার যদি একে শীতল করো, কুল করো, তাহলে আবার হলুদ অবস্থায় ফিরে আসবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন দেয় যে জিঙ্ক অক্সাইডে কেলাসকে উত্তপ্ত করলে হলুদ অবস্থায়, শীতল অবস্থায় আবার সাদা হয়ে যায়, বা এই কোশ্চেনটা না দিয়ে উত্তপ্ত অবস্থা করলে হলুদ হয়ে যায়, কেন এই কোশ্চেনটা দেয়। তুমি একটা টেস্ট টিউবের মধ্যে জিঙ্ক অক্সাইডের সলিড নিয়ে নিয়েছো, সেই জিঙ্ক অক্সাইড সলিডকে তুমি উত্তপ্ত করছো ড্রাই টেস্ট টিউবে হিট করছো, তাহলে যখনই হিট করবে তখনই সেটা সাদা থেকে ধীরে 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 হলুদ হয়ে গেছে। আবার টেস্ট টিউবটা যখন সরিয়ে রেখে দেবে কিছুক্ষণ, আবার সেটা সাদা অবস্থায় চলে যাবে। এই প্র্যাকটিক্যালটা তোমাদের আছে, তাহলে এই সাদা অবস্থায় পৌঁছে যাবে। এইটা কেন হয়? যে ইলেকট্রনটা ইন্টারস্টিসিয়াল সাইডে যাচ্ছে, সেই ইন্টারস্টিসিয়াল সাইডে যাওয়ার জন্য যখন উত্তপ্ত করবে তাহলে ওইটা কি হবে? ইলেকট্রনের ট্রানজিশন হবে, ইলেকট্রনের স্থানান্তর হবে। উত্তপ্ত অবস্থায় তোমার হলুদ বর্ণ দেখাবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার সাদা অবস্থা বা আগের অবস্থায় ফিরে আসবে। এই ধরনের ত্রুটিকে বলা হয় মেটাল এক্সচেঞ্জ ডিফেক্ট ডিউ টু ইন্টারস্টিসিয়াল সাইট এ ক্যাটায়নের এন্ট্রান্স, বা ক্যাটায়নে প্রবেশ করলে বা ক্যাটায়নের উপস্থিতির জন্য এই ধরনের ত্রুটি দেখা যায়। এবার আসছি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, যেটা এখানে আমি লিখেছিলাম। মেটালের, ধাতবের ঘাটতিজনিত ত্রুটি বা মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। এবার এই মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট তো দুইভাবে হতে পারে, বুঝতেই পারছো কিভাবে হতে পারে। কেউ একজন বলো দেখি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট কিভাবে হতে পারে? একটা হচ্ছে ক্যাটায়ন যদি বেরিয়ে যায়, ক্যাটায়ন যদি ভ্যানিশ হয়ে যায় বা নিরুদ্দেশ হয়ে যায় তাহলে হতে পারে। আর একটা পয়েন্ট বলছে অ্যানায়নের উপস্থিতি ইন্টারস্টিসিয়াল সাইডে, অন্তঃস্থানে, অন্তঃস্থানিক পজিশনে বা অবস্থানে। আচ্ছা, তার আগে একটা কথা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এই ধরনের যে যৌগগুলো হয় Fe.88O বা Fe.88S, এইগুলোকে বলা হয় বার্থোলাইট যৌগ। এই জায়গাটা দেখবে বইতে প্রথমে আছে বার্থোলাইট যৌগ। বার্থোলাইট যৌগ বলা হয় কেন? একজন সায়েন্টিস্ট আছে, সেই বিজ্ঞানীর নাম অনুযায়ী যৌগগুলোর নাম দেওয়া হয়েছে বার্থোলাইট, বিজ্ঞানী বার্থোলেটের নাম অনুযায়ী। বার্থোলেটের নাম অনুযায়ী, এই সায়েন্টিস্টের নাম অনুযায়ী এগুলোকে বার্থোলাইট যৌগ। না পরীক্ষা কোশ্চেন দিলে শর্ট কোশ্চেন যে বার্থোলাইট যৌগের উদাহরণ দাও বা বার্থোলাইট যৌগ কাদের বলা হয়। তাহলে এইটা যেটা বলছি, ধাতব ঘাটতিজনিত ত্রুটি ক্যাটায়নের শূন্যতার জন্য হতে পারে, আর অ্যানায়নের ইন্টারস্টিসিয়াল সাইডে যদি অ্যানায়ন প্রবেশ করে যায় তাহলে হতে পারে। তাহলে প্রথমটা আমি আলোচনা করছি ক্যাটায়নের শূন্যতা জনিত
ক্যাটায়নের শূন্যতা জনিত মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, ধাতব ঘাটতি জনিত ত্রুটি। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট মানে একটা কেলাস আছে mx বা m প্লাস x মাইনাস বা অন্য যে কোনো হতে পারে, আয়রন হতে পারে না, Fe ও আছে না, FeO কেলাস। এবার এখানে একটা পয়েন্ট মনে রাখবে, এই যে মেটালটা আছে সেটা যদি পরিবর্তনশীল যোজ্যতা বা জারণ সংখ্যা দেখায় তাহলে কিন্তু এই ধাতব ঘাটতিজনিত ত্রুটি দেখা যায়। সেই সকল কেলাসে ধাতব ঘাটতিজনিত ত্রুটি দেখা যায় যে সকল কেলাসে মেটালটার পরিবর্তনশীল যোজ্যতা আছে। যেমন আমরা সবাই জানি যে আয়রনে পরিবর্তনশীল যোজ্যতা আছে, আর দুটো খুব পরিচিত জারণ সংখ্যা আছে আয়রনের, সেটা হচ্ছে +2 আর +3, 2 আর 3 এই যোজ্যতা দেখায়। তাহলে এইরকম যদি একটা কেলাস থাকে যে কেলাসে ল্যাটিস পয়েন্ট থেকে একটা মেটাল বেরিয়ে চলে যায়, না এইটা হচ্ছে মেটালটা ছিল, কেলাসটা ছিল, সেখান থেকে না একটা মেটাল বেরিয়ে চলে গেছে, একটা M+ বেরিয়ে চলে গেছে, ফলে কি অটোমেটিক কি হয়েছে, ধাতুর বা মেটালের ঘাটতি হয়ে গেছে, মেটাল ডেফিসিয়েন্সি হয়ে গেছে। আর ইলেকট্রিক্যালি কি হয়ে গেছে ব্যাপারটা, ইলেকট্রিক্যালি নিউট্রাল নেই কিন্তু। কোনটা বেশি হয়ে গেছে, কোন চার্জটা বেশি হয়ে গেছে, পজিটিভ না নেগেটিভ চার্জ বেশি হয়ে গেছে? নেগেটিভ চার্জ বেশি হয়ে গেছে। তখন কি হবে, কোনো ইলেকট্রন তো প্রবেশ করতে পারবে না। তখন যেহেতু এই মেটালগুলো পরিবর্তনশীল যোজ্যতা বা জারণ সংখ্যা দেখায়, তখন একটা মেটাল নিজের জারণ সংখ্যা বৃদ্ধি করে দেবে ইলেকট্রন ছেড়ে দিয়ে। কি হয়ে গেল তাহলে, একটা মেটাল নিজের জারণ সংখ্যা বাড়িয়ে দিল, তাহলে দেখো আবার ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়ে গেল। তাহলে এই ধরনের ত্রুটিতে কি হবে, যদি কোনো কারণে একটা মেটাল বেরিয়ে চলে যায়, একটা বা দুটো যতগুলো মেটাল বেরিয়ে চলে যাবে, সেই মেটালটা জায়গায় একটা শূন্যতার সৃষ্টি হবে, মেটাল ডেফিসিয়েন্সি হবে, কিন্তু সেই পয়েন্টে কোনো ইলেকট্রন প্রবেশ করবে না, কারণ এটা অলরেডি ইলেকট্রিক্যালি নেগেটিভ আছে, নেগেটিভ চার্জ এক্সেস আছে। তখন কি করবে, সেই মেটালটা যেহেতু পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, তাই মেটালটা একটা ইলেকট্রন ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে, আর সেই জায়গায় পজিটিভ চার্জ হয়ে যাবে, সে 2 একক পজিটিভ চার্জ হয়ে যাবে। যদি তোমার Fe2 থাকে, Fe2+ এর কেলাস থাকে, তাহলে একটা Fe2+ বেরিয়ে গেলে কি হবে, আর একটা Fe2+ থেকে 3+ এ পরিণত হয়ে যাবে ইলেকট্রন ছেড়ে দিয়ে। বুঝতে পারলাম ব্যাপারটা না? এখানে যদি ইমাজিন করো যেখানে Fe2+ X O2- Fe2+ O2- এরকম ভাবে আছে, তাহলে একটা Fe2+ বেরিয়ে চলে গেছে। যখনই Fe2+ বেরিয়ে চলে যাবে তখন কি হবে ঘটনাটা বলো, কোশ্চেন করলাম। যদি একটা Fe2+ বেরিয়ে চলে যায় এই কেলাস থেকে, তাহলে ঘটনাটা কি ঘটবে? দুটো যে বললো দুটো Fe2+ Fe3+ হবে, দুটো Fe2+ Fe3+ এ পরিণত হয়ে যাবে, সে কিন্তু ব্যাপারটা বুঝে নিয়েছে। দুটো Fe2+ Fe3+ এ পরিণত হবে ইলেকট্রিক্যালি নিউট্রাল করার জন্য। তাহলে এই ধরনের ত্রুটিকে বলা হয় মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট ডিউ টু ক্যাটায়ন ভ্যাকেন্সি। আর এখানে আর একটা কোশ্চেন, সবাই এটা কোশ্চেনটা লিখে রাখো, বইতেও আছে, তাও কোশ্চেনটা লিখে রাখো। যেন তোমাকে পরীক্ষায় এরকম কোশ্চেন দেয় যে Fe.88O কেলাসে Fe2+ এবং Fe3+ আয়নের শতকরা পরিমাণ নির্ণয় করো। শতকরা পরিমাণ নির্ণয় করো। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু মিশনে এই কোশ্চেন দেয়, এই টাইপের কোশ্চেন দেয়। এই সেম কোশ্চেনটা নিকেলকে দিয়েও দেয়, নিকেলের একটা অক্সাইড দিয়ে দেয়। আয়রন অক্সাইড দিয়ে দিয়েছি, নিকেলের অক্সাইড দিয়ে এই কোশ্চেনটা আছে।
তাহলে কি কোশ্চেনটা হয়েছে, এটা নিশ্চয়ই তোমার মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট যুক্ত একটা কেলাস, বার্থলাইট কেলাস, কিন্তু মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, আমার স্ক্রিন দেখাই যাচ্ছে। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টে Fe 0.88 ও ক্লাসে Fe2+ আছে, Fe3+ আছে নিশ্চয়ই। তাহলে Fe2+ শতকরা কত পরিমাণ আছে আর Fe3+ শতকরা কত পরিমাণ আছে, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় থাকে। আর এর সাথে একটা জিনিস আমি যোগ করতে পারি যে এটা কি ধরনের ত্রুটি দেখা যায়, এই ক্লাসে কি ধরনের ত্রুটি দেখা যায়। ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যান্সার করবে, করে দিই নাকি কোশ্চেনের অ্যান্সারটা? বলো। মেটাল এক্সেসটা, মেটাল ডেফিসিয়েন্সিটা, হ্যাঁ মেটাল ডেফিসিয়েন্সি যদি কোনো কারণে একটা মেটাল ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়ে চলে যায়, তাহলে একটা ঘাটতি সৃষ্টি হয় মেটালের, সেই ঘাটতিটা নিশ্চয়ই কি হবে, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট হবে। আর এইটা যেহেতু প্লাস চার্জ বেরিয়ে চলে গেছে, একটা প্লাস চার্জ বেরিয়ে চলে গেছে, তাহলে প্লাস চার্জ তো কমে গেছে, তাহলে প্লাস চার্জটাকে কমে গেছে বাড়াবার জন্য কি করবে, যে মেটালটা আছে অলরেডি +1-এ, সেটা +2-তে পরিণত হয়ে যাবে ইলেকট্রন ছেড়ে দিয়ে, তাহলে ইলেকট্রিক্যালি আবার নিউট্রাল হয়ে গেল। ধরুন আমি বোঝাবার জন্য বলছি 10টা পজিটিভ চার্জ ছিল আর 10টা নেগেটিভ চার্জ ছিল, 10টা পজিটিভ আর 10টা নেগেটিভ ছিল। এবার কোনো কারণে একটা পজিটিভ চার্জ বেরিয়ে চলে গেছে, তাহলে 9টা পজিটিভ চার্জ হয়ে গেছে, 10টা নেগেটিভ চার্জ হয়ে গেছে। তাহলে ইলেকট্রন ঢুকলে তো কিছু হবে না, তখন কি করছে, একটা মেটাল ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস চার্জ এর সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছে, +2-তে চলে যাচ্ছে। আয়রনের ক্ষেত্রে আমি বললাম যদি +2 থাকে, তাহলে একটা +2 যদি বেরিয়ে চলে যায়, তাহলে দুটো পজিটিভ চার্জ কমে গেল, সেই দুটো পজিটিভ চার্জকে বাড়াবার জন্য দুটো Fe2+, Fe3+ পরিণত হয়ে যাবে, তাহলে আবার সেই পজিটিভ চার্জটা সমান হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়ে যাবে কেলাসটা। তাহলে এই কেলাসগুলোকে মেটাল ডেফিসিয়েন্সি দেখা যায়, সহজভাবে বোঝালাম। আর এইটা যেটা দিলাম সেটা তোমার বইতে আছে, পেজ নাম্বার 37-এ যাবে, তুমি পেয়ে যাবে পেজ নাম্বার 37। তুমি কি করবে, ধরে নিলে যে Fe2+ আছে X, তাহলে Fe3+ কতগুলো থাকবে, নিশ্চয়ই 0.88 - X, এই ধরে করবে। এবার দেখো প্রত্যেকটা অক্সিজেনের কিন্তু চার্জ হচ্ছে -2, নেগেটিভ চার্জ। তাহলে এই যে ফর্মুলাটা আছে X + 2, অর্থাৎ X × +2 করলাম আমি, আর কি করলাম, প্লাস 0.88 - X × +3 প্লাস, যেটা বলছিলাম এটা তুমি বইতে দেখে নাও, তা আমি একটু করে দিলাম। আর অক্সিজেন গুলো কত আছে, নেগেটিভ আছে -2, তাহলে 1 × -2 = 0। এই সমীকরণটা সমাধান করে X বার করবে, দেখবে 0.64 বেরোচ্ছে, Xটা 0.64 বেরোচ্ছে, X 0.64 বেরোচ্ছে। আর X 0.88 - Xটা করে নেবে, তাহলে নিশ্চয়ই এটা বেরোবে, তাহলে এটা Fe2+ আছে এই পরিমাণে, আর Fe3+ আছে, বিয়োগ করে দেবে 0.88 যেটা আছে, 0.88 - 0.64, এটা একটু বই থেকে করে নেবে, আমি এখানে আর করে দিচ্ছি না, বইতে আছে। তাহলে এটা শতকরা পরিমাণ নির্ণয় করে নেবে। এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা দেয়, নিকেলের কোশ্চেনটাও দেয়, নিকেলটা বলে রাখলাম। তাহলে এইটা হয়ে গেল মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট ক্যাটায়নের শূন্যতা জনিত। এবার এই জায়গাটা একটু বলে দিই তোমাদের, আর একটা যেটা আছে সেটা হচ্ছে অ্যানায়নের ইন্টারস্টিসিয়াল সাইডে প্রবেশ করা। কিন্তু অ্যানায়ন ইন্টারস্টিসিয়াল সাইডে প্রবেশ করা এরকম এক্সাম্পল তুমি কোথাও খুঁজে পাবে না। কারণ কি, এই যে দ্বিতীয় যে কারণটা ছিল যে ইন্টারস্টিসিয়াল সাইডে যদি অ্যানায়ন প্রবেশ করে যায়, আন্তঃস্থানিকে যদি অ্যানায়ন প্রবেশ করে যায়, তাহলে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট এটা কিন্তু পাবে না। কারণ
অ্যানায়নের সাইজ তো বড়, সেই ইন্টারস্টিশিয়াল সাইডে প্রবেশ করবে এরকম এক্সাম্পল পাওয়া যায় না। এই ধরনের উদাহরণ পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে এটা নিজে নিজেই বাতিল হয়ে গেল। কিন্তু এটা হতে পারে, এইভাবে হতে পারতো, কিন্তু এরকম এক্সাম্পল নেই। এখন অব্দি সেই ক্লাস পাওয়া যায় নাই যেখানে ইন্টারস্টিশিয়াল সাইডে অ্যানায়ন প্রবেশ করে মেটাল ডেফিসিয়েন্সি ঘটিয়ে দেবে। এবার আসছি ইমপিউরিটি ডিফেক্ট। ইমপিউরিটি ডিফেক্ট, আচ্ছা, ইমপিউরিটি ডিফেক্ট আমি বলেও ছিলাম, দেখবে ছোট করে, যে যদি একটা বিশুদ্ধ কেলাস আছে, ইমপিউরিটি ডিফেক্টটা বলছিলাম, যদি বিশুদ্ধ কেলাসে অল্প পরিমাণে, মনে রাখবে কিন্তু বেশি না, অল্প পরিমাণে বা স্বল্প পরিমাণে অন্য কোনো কেলাস যদি প্রবেশ করে যায়, তাহলে ইমপিউরিটি ডিফেক্ট দেখা যায়। যেমন এক্সাম্পল হচ্ছে না, NaCl একটা বিশুদ্ধ কেলাস ছিল, সেখানে স্বল্প পরিমাণে স্ট্রনসিয়াম ক্লোরাইড ঢুকে গেছে, স্ট্রনসিয়াম ক্লোরাইডে স্ট্রনসিয়াম ভেবে নাও ঢুকে গেছে, SR2 ঢুকে গেছে, তাহলে এই ত্রুটিটাকে বলবো অশুদ্ধিজনিত ত্রুটি বা ইমপিউরিটি ডিফেক্ট। আর এই যে পদ্ধতিতে বা যে প্রসেসে তোমার ইমপিউরিটিটা প্রবেশ করে, সেটাকে আগেও বলেছিলাম ডোপিং বলা হয়, ডোপিং প্রসেস বলা হয় বা ডোপিং মেথড বলা হয়। আর এই যে ইমপিউরিটিটা ঢুকছে তাকে বলা হয় ডোপান্ট বা ডোপ্যান্ট। আচ্ছা, এটা বলি, ইমপিউরিটি ডিফেক্টটা আবার দু রকম ভাবে হতে পারে। এক, যদি ছবিটা এঁকে দেখাচ্ছি আমি, NaCl দিয়ে দেখায়, হ্যাঁ, NaCl কেলাস আছে, ল্যাটিস পয়েন্ট থেকে Na+ বেরিয়ে চলে গেছে, ল্যাটিস পয়েন্ট থেকে যদি Na+ বেরিয়ে চলে যায় আর সেইখানে যদি তোমার স্ট্রনসিয়াম প্রবেশ করে যায়, সেই ল্যাটিস পয়েন্টে যদি স্ট্রনসিয়াম প্রবেশ করে যায়, স্ট্রনসিয়াম প্রবেশ করেছে বাইরে থেকে, তাহলে এই ধরনের অবিশুদ্ধিজনিত বা ইমপিউরিটি ডিফেক্টকে বলা হয় সাবস্টিটিউশনাল ইমপিউরিটি ডিফেক্ট, যাকে বাংলায় বলা হয় প্রতিস্থাপক অশুদ্ধি। আর এই ধরনের যে কেলাসটা পাওয়া যায় তাকে বলা হয় সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। দ্রবণ, এই ধরনের কেলাসের দ্রবণকে বলা হয় সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। কি হচ্ছে, ল্যাটিস পয়েন্টে কিন্তু ইমপিউরিটিটা প্রবেশ করে, ইমপিউরিটিটা যদি ল্যাটিস পয়েন্টে প্রবেশ করে তাহলে তাকে সাবস্টিটিউশনাল বলে। এবার এই ব্যাপারটা দেখো, একটা স্ট্রনসিয়াম 2+ যদি প্রবেশ করে তাহলে কটা সোডিয়াম প্লাসকে বেরোতে হবে? দুটো। সেই জন্য দেখো দুটো ল্যাটিস পয়েন্ট ফাঁকা ছিল, সেই দুটো ল্যাটিস পয়েন্ট ফাঁকার মধ্যে একটা ল্যাটিস পয়েন্টে এসে স্ট্রনসিয়াম প্রবেশ করে গেছে আর একটা ফাঁকায় থেকে গেছে। তাহলে এখান থেকে একটা স্টেটমেন্ট আমি বলতে পারি, যদি সোডিয়াম ক্লোরাইডে স্ট্রনসিয়াম
ক্লোরাইড প্রবেশ করে ইম্পিউরিটি হিসাবে, সোডিয়াম ক্লোরাইড কেলাসে যদি স্ট্রনসিয়াম ক্লোরাইড প্রবেশ করে, সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি যদি প্রবেশ করে, তাহলে এই কথাটা আমি বলতে পারি, দেখো যে যতগুলি স্ট্রনসিয়াম 2+ প্রবেশ করবে, সোডিয়াম ক্লোরাইডে ততগুলি ল্যাটিস পয়েন্ট শূন্যতা সৃষ্টি হবে, ততগুলি শূন্যতার সৃষ্টি হবে, বলতে পারি তো এটা। তাহলে তুমি যদি স্ট্রনসিয়াম 2+ এর পরিমাণ জেনে যাও, তাহলে কতগুলো শূন্যতা আছে সেটাও তুমি বলে দিতে পারবে। যদি 10টা স্ট্রনসিয়াম 2+ প্রবেশ করে, তাহলে NaCl কেলাসে কতগুলো ল্যাটিস পয়েন্ট ভ্যাকেন্ট হয়েছে, কতগুলো ল্যাটিস পয়েন্টের শূন্যতা সৃষ্টি হয়েছে, 10টা। এখান থেকে কিন্তু অঙ্ক থাকে একটা, ইংলিশ মিডিয়ামে একটা অঙ্ক দেয়, তোমাদের বইতে কোথাও হবে, একটু দেখে নি, হ্যাঁ, যে এত মোল স্ট্রনসিয়াম ক্লোরাইড ডোপিং হলে কত পরিমাণে ল্যাটিস পয়েন্ট ফাঁকা থাকবে, এরকম টাইপের একটা কোশ্চেন আছে। এখন আমি খুঁজে পাচ্ছি না, যদি পাই তাহলে তোমাকে নেক্সট দিন বলবো, বা তোমরা একটু বইতে দেখবে। এই ধরনের একটা হতে পারে। আর একটা আছে 2 নম্বর ইম্পিউরিটি ডিফেক্ট, যে ল্যাটিস পয়েন্টে প্রবেশ না করে ইম্পিউরিটিটা যদি ইন্টারস্টিসিয়াল সাইডে ইম্পিউরিটি প্রবেশ করে, তাহলে একে বলা হয় অন্তঃস্থানিক ত্রুটি বা ইন্টারস্টিসিয়াল ইম্পিউরিটি। ইন্টারস্টিসিয়াল বলে দিই, দাঁড়াও, ইম্পিউরিটি ডিফেক্ট। ইন্টারস্টিসিয়াল ইম্পিউরিটি ডিফেক্ট কখন হবে? যদি ইম্পিউরিটিটা ল্যাটিস পয়েন্টে প্রবেশ না করে ইন্টারস্টিসিয়াল সাইডে প্রবেশ করে। যেমন একটা এক্সাম্পল দিয়ে এটা শেষ করি, তারপরে কোশ্চেন করছি। আচ্ছা, এছাড়া এই যে সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি ডিফেক্ট আরেকটা দেখা যায়, সিলভার ক্লোরাইডের কেলাসে যদি ক্যাডমিয়াম ক্লোরাইড প্রবেশ করে, তাহলে ক্যাডমিয়াম ক্লোরাইডটা ইম্পিউরিটি, ক্যাডমিয়াম ক্লোরাইডটা, আর সিলভার ক্লোরাইডটা কেলাস। তাহলে আরেকটা এক্সাম্পল হচ্ছে সিলভার ক্লোরাইড কেলাসে যদি ক্যাডমিয়াম 2+ প্রবেশ করে যায়। আচ্ছা, ইন্টারস্টিসিয়ালটা বলছিলাম, এটা এক্সাম্পল হচ্ছে স্টিল। সেই স্টিলের অন্তঃস্থানে কার্বন প্রবেশ করে যায়। করলে এই ধরনের ত্রুটি দেখা যায়। এই ধরনের ত্রুটি দেখা যায়। অর্থাৎ স্টিল, নিশ্চয়ই তোমরা জানো স্টিলে কম্পোজিশন আছে, সেই স্টিলের কম্পোজিশনে মেন তো আয়রন থাকে, সেই আয়রন বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেই আয়রনের জায়গায় আয়রন বেরিয়ে চলে যাচ্ছে বলাটা ঠিক হবে না। যদি কোনো জায়গায় এই আয়রনের কেলাসের মধ্যে যদি ইম্পিউরিটি কার্বন প্রবেশ করে, আর কার্বনটা যদি ইন্টারস্টিসিয়াল সাইডে প্রবেশ করে, তাহলে এই ধরনের ত্রুটি দেখা যায়। এখানে যেহেতু কার্বনের কোনো আধান আমরা ধরবো না, তাই এখানে মনে হয় যতটা লেখা নেই মনে হয়, কিন্তু আয়রন বেরিয়ে যাওয়ার কথা নয়, ইম্পিউরিটি প্রবেশ করাটাই মেন। এখানে যেমন সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম বেরিয়ে যাচ্ছিল, ইম্পিউরিটি ঢুকছিল, এখানে কিন্তু আয়রন বেরিয়ে যাবে না, নিশ্চয়ই আয়রন বেরিয়ে যাবে না, বরং কার্বন যদি ইন্টারস্টিসিয়াল সাইডে প্রবেশ করে দেয়, তাহলে সেই ধরনের ত্রুটিকে বলবো আমরা ইন্টারস্টিসিয়াল ইম্পিউরিটি ডিফেক্ট। আর এই ধরনের যে সলিউশন পাওয়া যায় তাকে বলা হয় ইন্টারস্টিসিয়াল সলিড সলিউশন। ইন্টারস্টিসিয়াল সলিড সলিউশন। এই এক্সাম্পল দুটো অবশ্যই তুমি মনে রাখবে। হ্যাঁ, এখানে বেরিয়ে যাচ্ছে না। আর ওয়ার্ম আপ এক্সারসাইজ গুলো তোমরা করে নেবে একটু, তাহলে এই ইম্পিউরিটি ডিফেক্ট হয়ে গেল। সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি ডিফেক্টে যতগুলো সোডিয়াম ক্লোরাইড বেরোবে তার অর্ধেক পরিমাণে স্ট্রনসিয়াম ডুবে, বা উল্টোটা বলতে পারি,
যতগুলো স্ট্রনসিয়াম প্রবেশ করবে তার দ্বিগুণ পরিমাণে সোডিয়াম প্লাস বেরিয়ে চলে যাবে। এই পয়েন্টটা এখানে লিখে রাখবে। যেটা বললাম বুঝতে পারলে, ইম্পিউরিটি ডিফেক্টটা যেটা বললাম পুরোটা ডিসকাস করলাম না, যেহেতু বলেছি একবার।